ম্যাক্সিম গোর্কির ১৯০৬ সালের যুগান্তকারী উপন্যাস মাদার বা মায়ের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। সোশ্যাল রিয়েলিজম বা সামাজিক বাস্তবতাবাদের একেবারে ভিত্তিপ্রস্তর বলা হয় এই বইটিকে। আজ আমরা এর সাহিত্যিক এবং রাজনৈতিক অলিগলিগুলো একটু খতিয়ে দেখব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢোকা যাক। আজকের এই আয়োজনে আমরা মূলত ৫টি বিষয় নিয়ে কথা বলবো। ১. বিপ্লবের প্রেক্ষাপট। ২. আসল প্রধান চরিত্রের প্রোফাইল। ৩. বাইবেলের রূপক ও চিত্রকল্প। ৪. সোশ্যালিস্ট রিয়েলিজমের স্ববিরোধিতা এবং সবশেষে এর বৈশ্বিক প্রভাব ও রূপান্তর। পর্ব ১. বিপ্লবের প্রেক্ষাপট। একটু পেছনের দিকে তাকাই। ১৯০৫ সাল, রাশিয়ার প্রথম বিপ্লব সবেমাত্র চরমভাবে ব্যর্থ হয়েছে। চারদিকে একটা গুমোট, হতাশাজনক পরিস্থিতি। ঠিক সেই পরাজিত মানসিকতার বিরুদ্ধেই একরকম কলম ধরলেন গোর্কি। ১৯০৬ সালে সুদূর যুক্তরাষ্ট্রে বসে তিনি লিখলেন এই উপন্যাস। আর এর সরাসরি রসদ এসেছিল ১৯০২ সালে সোরমোভোতে হওয়া মে দিবসের এক ঐতিহাসিক বিক্ষোভ থেকে। সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা যে সাহিত্যের কত বড় ক্যানভাস হতে পারে, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই গল্পটা কিন্তু আকাশ থেকে পড়েনি। গোর্কির নিজের জীবনের সাথে এর একটা সরাসরি সংযোগ ছিল। উপন্যাসের মূল চরিত্রগুলো তৈরি হয়েছে তার এক দূর সম্পর্কের আত্মীয়া আন্না জালোমোভা এবং তার ছেলে পিওতরের জীবনের উপর ভিত্তি করে। জার শাসিত পুলিশের হাতে ছেলে গ্রেফতার হওয়ার পর একজন সাধারণ মা কিভাবে ছেলের আদর্শকে ভালোবেসে বিপ্লবী হয়ে ওঠেন, ঠিক সেই বাস্তব ঘটনাটাকেই গোর্কি বইয়ের পাতায় একদম জীবন্ত করে তুলেছেন। পর্ব ২. আসল প্রধান চরিত্রের প্রোফাইল। পেলাগিয়া নিলভনানার চরিত্রটা একটু গভীরভাবে খেয়াল করার মতো। প্রথম দেখায় মনে হতে পারে ছেলে পাভেলই হয়তো গল্পের হিরো, তাই না? একদমই না। উপন্যাসের আসল প্রোটাগনিস্ট হলেন স্বয়ং পেলাগিয়া, একজন চরম ভীতু, অশিক্ষিত, স্বামীর অত্যাচারে জর্জরিত বিধবা নারী, যার রাজনীতি দিয়ে কোনো মাথাব্যথাই ছিল না। কিন্তু শুধু মাতৃত্বের টানে, ছেলের প্রতি ভালোবাসার কারণে তিনি রাজনৈতিক অজ্ঞতা কাটিয়ে হয়ে ওঠেন বিপ্লবের মূল চালিকা শক্তি। এই ট্রান্সফরমেশন বা পরিবর্তনটাই উপন্যাসের সবচেয়ে শক্তিশালী দিক। এখন আমাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ একটা শ্রেণী সংগ্রামের লেখায় হঠাৎ করে গসপেল বা ধর্মগ্রন্থের এত ব্যবহার কেন করা হলো? পর্ব ৩. বাইবেলের রূপক ও চিত্রকল্প। পলিটিক্যাল ফিকশনে গোর্কির এই অদ্ভুত অ্যাপ্রোচটা বুঝতে হলে তার গড বিল্ডার বা ঈশ্বর নির্মাতা ধারণাটা বোঝা খুব জরুরি। গোর্কি এই সর্বহারাদের সংগ্রামকে শুধু কোনো রাজনৈতিক দাবি দেওয়ার আন্দোলন হিসেবে দেখেননি, তিনি এটাকে একটা আধ্যাত্মিক এবং সত্যসন্ধানী মিশন হিসেবে তুলে ধরেছেন। রাজনৈতিক সাহিত্যের পাঠকদের জন্য এটা সত্যি একটা দারুণ কনসেপ্ট। দ্য স্পেকটেটরে ২০১৬ সালের একটা বিশ্লেষণে বিষয়টা খুব সুন্দরভাবে উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, এই উপন্যাসের বিপ্লবীদের একেবারে সাধু সন্ন্যাসীদের মতো করে চিত্রিত করা হয়েছে, যারা শহীদ হওয়ার জন্য এক পায়ে খাড়া। চরিত্রগুলো বুঝতে পারে যে সাধারণ মানুষকে ধর্মের আফিম খাইয়ে বোকা বানানো হয়েছে, তাই প্রকৃত সত্য প্রতিষ্ঠা করতে হলে রক্ত ঝরানো আর দুঃখ কষ্ট ভোগ করার কোনো বিকল্প নেই। বইটার দিকেই তাকালেই বাইবেলের এই রূপকগুলো চোখে পড়বে। পাভেল যখন কথা বলে, তার কণ্ঠে যেন কোনো একনিষ্ঠ শিষ্যের আবেগ ঝরে পড়ে। অজ্ঞতা থেকে মানুষকে জাগিয়ে তোলার যে মূল থিম, গোর্কি সেটাকে সচেতনভাবেই এই আধ্যাত্মিক মোড়কে সাজিয়েছেন। শোষিতদের চোখ খুলতে যে কষ্টের পাহাড় ডিঙাতে হবে, সেটাই যেন এখানে ধর্মগ্রন্থের আদলে বলা হয়েছে। পর্ব ৪. সোশ্যালিস্ট রিয়েলিজমের স্ববিরোধিতা। উপন্যাসের গ্রহণীয়তা নিয়ে একটা বিশাল আয়রনি বা স্ববিরোধিতা আছে। গোর্কি যখন সোভিয়েত ইউনিয়নে ফিরলেন, তখন বলশেভিকরা এই বইটাকে একেবারে মাথায় তুলে নাচল। সোশ্যালিস্ট রিয়ালিজম বা সমাজতান্ত্রিক বাস্তবতাবাদের একেবারে প্রথম এবং প্রধান সাহিত্যকর্ম হিসেবে মাদারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হল। আর গোর্কি হয়ে গেলেন এর প্রতিষ্ঠাতা। কিন্তু আসল টুইস্টটা এখানেই। একদিকে রাষ্ট্র আর আধুনিক সমালোচকেরা এটাকে ১৯১৭ সালের আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস বলে ধন্য করছেন, আর অন্যদিকে স্বয়ং গোর্কি নিজের বই নিয়ে কী ভাবতেন জানেন? তিনি মনে করতেন এটা একটা অসফল, বোরিং, অযত্নে লেখা এবং যথেষ্ট গণতান্ত্রিক নয় এমন একটা কাজ। নিজের মাস্টারপিস নিয়ে এমন নির্মম আত্মসমালোচনা সাহিত্যের ইতিহাসে খুব একটা দেখা যায় না।
গোর্কির এই সমালোচনার সাথে কিন্তু রিচার্ড ফ্রিবার্নের মতো প্রখ্যাত সমালোচকরাও বেশ একমত। আসলে পেলাগিয়া চরিত্রটা ছাড়া উপন্যাসের বাকি বিপ্লবী চরিত্রগুলোর খুব একটা গভীরতা নেই। তারা যেন স্রেফ গোর্কির রাজনৈতিক মতাদর্শের এক একটা মুখপাত্র বা মাউথপিস। শিল্পের জায়গা থেকে এটা একটা বড় ধরনের ত্রুটি বলতে হবে। পর্ব ৫ বৈশ্বিক প্রভাব ও রূপান্তর। প্রকাশনার দিক থেকে বইটির ইতিহাস বেশ চমকপ্রদ। আদ্যপান্ত একটা রাশিয়ান সাহিত্য, অথচ জারের সেন্সরশিপের কারণে এটি প্রথম আত্মপ্রকাশ করেছিল ১৯০৬ সালে খোদ যুক্তরাষ্ট্রে। আর এরপর রাশিয়ান ভাষার প্রথম সংস্করণটি বের হয় জার্মানিতে। নিজ দেশে বৈধভাবে ছাপার মুখ দেখতে একে ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লব পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। পলিটিক্যাল সেন্সরশিপ কিভাবে সাহিত্যের ভৌগোলিক সীমানা বদলে দেয়, এটা তার একটা ক্লাসিক উদাহরণ। তবে বইয়ের পাতাতেই কিন্তু মাদারের যাত্রা থেমে থাকেনি। বিংশ এবং একবিংশ শতাব্দী জুড়ে বিশ্বব্যাপী এর প্রভাব ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। ১৯২৬ সালের বিখ্যাত নির্বাক চলচ্চিত্র থেকে শুরু করে জার্মানিতে বার্টল্ড ব্রেক্টের নাটক, এমনকি ২০১১ সালে ভারতে তামিল ভাষার পিরিয়ড সিনেমা ইলাই গানান পর্যন্ত। এর মূল থিমগুলো যে ভাষার গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে শোষিত মানুষের মন ছুঁয়েছে তা বলাই বাহুল্য। তো সবশেষে এই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খায়, লেখকের নিজের চোখেই যে গল্পটা অযত্নে লেখা এবং একপেশে, সেটাই কিভাবে শতকের পর শতক ধরে বৈশ্বিক রাজনৈতিক সাহিত্যের একটা ব্লুপ্রিন্ট হয়ে থাকল। শৈল্পিক ত্রুটি থাকা সত্ত্বেও মাদার উপন্যাসের ভেতরে যে প্রতিবাদের আগুন আর মাতৃস্নেহের শক্তির কথা বলা হয়েছে তা আজও অমলিন। এই অসাধারণ স্ববিরোধিতা আর ভাবনার খোরাক নিয়েই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।